ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিং চ্যানেলে সকলকে স্বাগত। আমি সৌমেন দাস। আজকে আমি আলোচনা করব শিখন নকশার উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য নিয়ে। আমাদের ধারাবাহিকভাবে শিখন সম্পর্কে বেশ কয়েকটি ক্লাস হবে। আপনারা যদি সেই ক্লাসগুলো নিয়মিত দেখেন বা সবগুলো যদি ভালো মতো করে শোনেন, আশা করছি শিখন নকশা সম্পর্কে আপনাদের যে প্রশ্ন বা কৌতূহল সেগুলো সম্পূর্ণ অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তাই সব ক্লাসগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা প্রশ্নগুলো রাখবেন। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি, আলোচনা হচ্ছে শিখন নকশার উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য। গত আহ, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম শিখন নকশা কি, শিখন নকশার সংজ্ঞা এবং শিখন নকশার গুরুত্ব। যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন। তা চলুন শুরু করি আজকের আলোচনা। আপনারা সকলে জানেন যে শিখন নকশা কি, তাই এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি না, শুধুমাত্র শিখন নকশার উদ্দেশ্য কি এবং শিখন নকশার বৈশিষ্ট্য কি তা নিয়ে আলোচনা করছি। শিখন নকশার প্রথম যে উদ্দেশ্য তা হলো শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা। আমরা সকলেই জানি যে কোনো একটা কাজ করতে গেলে একটা নির্দিষ্ট পরিকল্পনা দরকার এবং সেই পরিকল্পনায় কাজটা শুরু করতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে এগিয়ে চলতে হয়। তাই শিক্ষক মহাশয় যখন কোনো যে টপিকে তিনি শিখন নকশা করতে চান বা ক্লাস করতে চান, তার একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে প্রথমে স্থির করতে হয়। যেমন ধরলাম বাংলার একজন শিক্ষক, তিনি কোনো একটা গল্প পড়াচ্ছেন। তিনি যে গল্প পড়াচ্ছেন তার গল্পের একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। প্রতিটা গল্প কবিতা একটা নির্দিষ্ট অন্তর্নিহিত অর্থ রয়েছে, যে অর্থটা একটা মেসেজ হিসাবে শিক্ষার্থীকে দেওয়া হয়, উপদেশ হিসাবে দেওয়া হয়। তাই এই এই যে গল্প বা কবিতা যখন তিনি পড়াচ্ছেন, সেই পড়ানোর নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এবং লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে তাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে বা তাকে প্রথমে বেছে নিতে হবে। তার লক্ষ্য এবং উদ্দেশ্য কি, তিনি কেন পড়াচ্ছেন, বা কেন এই গল্পটা এই ক্লাসে দেওয়া রয়েছে, বা কেন এই টপিকটা এই ক্লাসে দেওয়া রয়েছে। অন্য যদি একটা টপিক নেই, ধরুন ভূগোলের একটা টপিক যে মালভূমি, এই মালভূমি পড়ানোর কেন কি উদ্দেশ্য রয়েছে, সপ্তম শ্রেণীর ক্লাসে বা অষ্টম শ্রেণীর ক্লাসে যে টপিকটা আমি আলোচনা করব তার নির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্য রয়েছে। তাহলে এটা প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর সক্রিয়তা। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। অর্থাৎ এখানে সকল শিক্ষার্থী যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বা অংশগ্রহণ যায়, সেটাকে মাথায় রাখতে হবে। কারণ ক্লাসরুম সিচুয়েশনে বিভিন্ন রকম শিক্ষার্থী থাকে। কেউ খুব ভালো শিক্ষার্থী, কেউ মিডিয়াম শিক্ষার্থী, কেউ নিম্ন শিক্ষার্থী। অতএব শিক্ষক মহাশয় সবসময় চাইবে যাতে সমস্ত শিক্ষার্থীরাই তার ক্লাসকে ভালো মতো করে অবজার্ভ করে এবং ভালো মতো করে তার মনোযোগী হয়। তিনি যে টপিকগুলো আলোচনা করছেন বা যেটা নিয়ে তিনি ডিসকাস করছেন, তারা যদি সক্রিয়ভাবে সেই টপিক না শোনে বা সক্রিয়ভাবে তাতে অংশগ্রহণ না করে, তাহলে তারা কিন্তু কখনোই সেই বিষয়বস্তুর মূল উদ্দেশ্য এবং বিষয়বস্তুর যে লক্ষ্য তারা কখনোই অর্জন করতে পারবে না। তাই অ্যাক্টিভ থাকতে হবে শিক্ষার্থীদেরকে, এবং অ্যাক্টিভ থাকতে হবে শিক্ষক এবং শিক্ষার্থীর যে কমিউনিকেশন সেটা যেন অ্যাক্টিভ থাকে। নেক্সট হচ্ছে শিক্ষাকে কার্যকর ও ফলপ্রসূ করা। শিক্ষাকে কার্যকরী করতে হবে, অর্থাৎ তিনি যেটা বোঝাতে চেয়েছেন বা পাঠদান করতে চেয়েছেন সেটা একটা কার্যকর রূপ এখানে দিতে হবে। ধরলাম আমি ইতিহাসের একটা টপিক, ধরুন মোগল সাম্রাজ্য নিয়ে আমি ক্লাস করাচ্ছি। তাহলে মোগল সাম্রাজ্য নিয়ে যখন আমি ক্লাস করাবো, তার একটা
তাকে তাকে কার্যকারী করার জন্য আমাকে ক্লাসরুম সিচুয়েশনে বিভিন্ন রকম আহ টিএলএম ব্যবহার করতে হবে, বা বিভিন্ন রকম আমি আহ ছবি ব্যবহার করা যেতে পারে, ম্যাপ ব্যবহার করা যেতে পারে, যাতে কি হবে, যেটা আমি তাদেরকে ক্লাসে বোঝাতে বোঝাতে চাইছি বা যেটা বলতে চাইছি, সেটা একটা কার্যকর রূপ দান করা যাবে এবং সহজে শিক্ষাকে আরো সহজ করে তোলা যাবে এবং এর একটা ফলপ্রসূ রূপও পাওয়া যাবে। ঠিক আছে? অর্থাৎ টিএলএম যখন তাকে ব্যবহার করা হয় কোনো ক্লাসরুমে, তখন শিক্ষার্থীরা আরো মনোযোগী হয় এবং সেই ক্লাসটা আরো ভালো মতো করে মানে বোঝানো সম্ভব হয় বা জানানো সম্ভব হয়। নেক্সট হচ্ছে শিখন পদ্ধতির উন্নতি সাধন। শিখন পদ্ধতি বর্তমান শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের শিখন পদ্ধতি রয়েছে। যেমন যেমন যদি উদাহরণ দেওয়া যায়, যেমন সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, এই ধরনের অসংখ্য শিখন পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির উন্নতি সাধন হয়, অনুসরণ করাটাও শিখন নকশার লক্ষ্য। যেমন শিক্ষক মহাশয় কি উপায়ে বা কি কৌশল অবলম্বন করে তার পাঠ্য বিষয়কে শিক্ষার্থীর সামনে প্রকাশ করবে, সেটা একান্ত তার নিজস্ব ব্যক্তিগত বিষয়। তিনি কখন জানা থেকে অজানা বা মূর্ত থেকে বিমূর্ত এইগুলো তিনি ব্যবহার করবেন বা কৌশলগুলো ব্যবহার করবেন, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কারণ এক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে এটা বিষয় আছে, যদি শিক্ষকরা এই কৌশলগুলো বা এই পদ্ধতিগুলো নিয়মিত অনুশীলন করেন ক্লাসরুম সেশনে, তাহলে অবশ্যই শিক্ষকের একটা দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিখন পদ্ধতি, যে নতুন নতুন শিখন পদ্ধতি, সেই নতুন নতুন শিখন পদ্ধতিও তিনি আয়ত্ত করতে পারবেন এবং তিনি আরো নতুন শিখন পদ্ধতি আবিষ্কারও করতে পারেন। যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি, বাংলার শিক্ষক যখন গল্প পড়াচ্ছেন, তখন তিনি ভালো মতো করে লক্ষ্য রাখবেন পূর্ব জ্ঞানের বিষয়টা, যে আদৌ এই ধরনের গল্প বা কবিতা আগে পড়েছে কিনা, যদি পড়ে থাকে তাই কি পড়েছে, সেই বিষয়টা মাথায় রেখে তাকে আস্তে আস্তে সেই গল্প পূর্ব জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানের একটা সমন্বয় সাধন করে তাকে আহ সেই বিষয়টাকে উপস্থাপন করবেন বা পাঠদান করবেন। তা ঠিক তেমনি জীবন বিজ্ঞানে কোনো শিক্ষক যখন তিনি একটা কোনো টপিক বোঝাচ্ছেন, তখন তাকে বাস্তবিক উদাহরণ সহকারে বোঝাতে হবে। বা ভূগোলের শিক্ষক যখন তিনি কোনো টপিক বোঝাচ্ছেন, তখন তাকে বাস্তবিক উদাহরণ সহকারে বোঝাতে হবে, সহজ থেকে জটিল। আমি এখানে পর্বত বা পাহাড় নিয়ে ক্লাস করি, আমি পর্বত বা পাহাড়ের ছবি এখানে ব্যবহার করতে পারবো, কিন্তু পর্বত বা পাহাড়কে তো সঙ্গে নিয়ে আসা সম্ভব না। তাহলে আমাকে প্রথমে জানতে হবে পর্বত বা পাহাড়কে যখন আমি ক্লাসরুমে ক্লাস করাবো, তখন আমাকে ভালো মতো জানতে হবে যে পর্বতটা কি রকম আকৃতি হয়। তখন আমাকে কোনো উদাহরণ যখন দিতে হবে, সহজ উদাহরণ। কাছে যদি কোনো মাটির ঢিবি থাকে, তখন আমাকে সেই মাটির ঢিবিটাকে লক্ষ্য করে আস্তে আস্তে আমাকে পাহাড় সম্পর্কে ধারণা দিতে হবে। নেক্সট হচ্ছে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করা। শিখন শিখনের একটা মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীকে সার্বিক বিকাশ সাধন করা এবং তার মূল্যায়ন করা। অর্থাৎ শিখন নকশার মধ্য দিয়ে যখন আমরা কি ক্লাস গুলো করানো হয়, তখন কি হয়, একটা শিক্ষার্থী এটা মূল্যায়ন করা হয়। কারণ বিভিন্ন ধরনের পদ্ধতি বা দক্ষতাগুলোকে প্রয়োগ করা হয়। ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা, প্রশ্ন করার দক্ষতা, এগুলো যখন প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয় পাঠদান সময়ে, তখন বিভিন্ন ধরনের প্রশ্ন উপস্থাপন করতে হয়। সেই প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়ে একটা সামগ্রিক ধারণা পাওয়া যায় যে শিক্ষার্থীরা আদৌ বিষয়বস্তু বুঝতে পারছে বা কতখানি বুঝতে পারছে বা কতখানি তারা আয়ত্ত করতে পারছে, সেই ব্যাপারটিও। কারণ আমরা যদি শিক্ষার্থীর সেই আহ বোধ বোধগম্যতাকে যদি উন্নতি করতে না পারি বা শিক্ষার্থীর বিষয়বস্তু বোঝার ক্ষমতাকে যদি উন্নত করতে না পারি, তবে কখনোই আমাদের শিখন নকশার যে মূল উদ্দেশ্য, সেটা কিন্তু সফল হবে না। অর্থাৎ শিক্ষার্থীদের মূল্যায়নটাও যাতে সঠিকভাবে হয়, সেটাও মাথায় রাখতে হবে। নেক্সট যেটা আলোচনা করব, সেটা হচ্ছে শিখন নকশার বৈশিষ্ট্য। এখানে যদিও পাঁচটা করে দেওয়া আছে, প্রয়োজনে আরো কিছু বৈশিষ্ট্য বা কিছু উদ্দেশ্য যদি আপনি
জানতে চান বা এই বিষয়ে আরো যদি ডিটেলস জানতে চান তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদেরকে উদ্দেশ্য বৈশিষ্ট্য একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কাঠামোবদ্ধ এবং পরিকল্পিত পদ্ধতি। শিখন নকশা কি? একটা কাঠামোবদ্ধ এবং পরিকল্পিত পদ্ধতি। এখানে পরিকল্পনা করে এই পদ্ধতি বা এই আহ প্ল্যানটা তৈরি করা হয়েছে যে কখন কি কাজ করব, কি কি বিষয়বস্তু উপস্থাপন করব, কেমন ভাবে করব, সেখানে কি কি থাকবে, ব্ল্যাকবোর্ড কি করে ইউজ করব, ব্ল্যাকবোর্ডে কি কি লেখা থাকতে পারে, কি ধরনের প্রশ্ন ব্যবহার করব, সেই প্রশ্নের উত্তর কি হতে পারে, এই সবগুলো একটা সম্ভাব্য উত্তর বা সম্ভাব্য আহ কাঠামো আমাদের সামনে থাকবে। যদি আমাদের এই কাঠামো না থাকে তাহলে আমরা কিভাবে এগোবো সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার থাকবে না। পরিষ্কার করার জন্যই শিখন নকশা এই বিষয়ে খুব আমাদের সাহায্য করে যে কোনো একটা বিষয়কে যদি আমরা পরিষ্কার শিক্ষার্থীর সামনে উপস্থাপন করতে চাই তাহলে তার একটা সংঘবদ্ধ কাঠামো প্রয়োজন। এবার এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নকশা। সেটা আমাদের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নকশা, অর্থাৎ শিক্ষার্থীরা কেমন ধরনের এখানে তা চাইছে, এটা কিন্তু মূল বিষয়। যে যখন আমি ক্লাস করাবো সেই ক্লাসের মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীরা কি চাইছে আমার কাছে। আমার কাছে আমি কিভাবে আমি যে উপস্থাপন করছি সেই উপস্থাপন কি আদৌ তারা শুনছে বা আদৌ কি তারা বুঝতে পারছে। যদি বুঝতে পারে তাহলে তারা কি ধরনের চাইছে বা আমার থেকে তারা কি ধরনের এক্সপ্রেশন চাইছে সেটাও শিক্ষক বা শিক্ষিকাকে এটা বুঝতে হবে। যে ক্লাস 5 এর শিক্ষার্থী কি চাইছে, ক্লাস 7 এর শিক্ষার্থী কি চাইছে, সেই মতন আমাকে দরকার হলে আমাকে পদ্ধতি পরিবর্তন করতে হবে, শিখন নকশার কৌশল পরিবর্তন করতে হবে, এমনকি পাঠদানের যে সামগ্রিক যে রূপ সেই রূপটাও পরিবর্তন করতে হতে পারে তাদের চাহিদা অনুযায়ী। তো সেটা সম্পূর্ণভাবে শিখন নকশাকে ব্যবহার করে সেটা সম্ভব। কারণ শিখন নকশার যেহেতু আমরা প্ল্যান করছি সেই প্ল্যানটার মধ্যে আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের মধ্য দিয়েই আমরা ক্লাসকে আরো সুন্দর করে উপযোগী করে উঠতে পারবো। নেক্সট হচ্ছে বহুমাত্রিক শিখন পদ্ধতির সমন্বয়। বহুমাত্রিক শিক্ষণ পদ্ধতির সমন্বয়। আগেই বলেছি যে শিখন নকশায় বিভিন্ন ধরনের শিখন পদ্ধতি ব্যবহার করা হয়। তো এই বিভিন্ন ধরনের শিখন পদ্ধতি ব্যবহার করার ফলে একটা কি হয়, শিক্ষার্থীরা সহজে বিষয়বস্তু বুঝতে পারে। ধরলাম আমি যখন একটা ধরুন ভূগোলের কোনো একটা মহাকাশ সম্পর্কে উদাহরণ দেব, আগে প্রথমে আমার জানতে হবে যে আহ মহাকাশের উদাহরণ দেওয়ার আগে প্রথমে আমার জানতে হবে যে পরিবেশ কি। কারণ পরিবেশ সম্পর্কে যদি তাদের মধ্যে ঠিক মতো ধারণাগুলো না থাকে তাহলে সে কখনোই তাকে মহাকাশ সম্পর্কে ধারণা সম্ভব না। কারণ পরিবেশ প্রাথমিক সে চোখে দেখতে পাচ্ছে পরিবেশ, তারপরে পরিবেশের মধ্যে সে দেখতে পাচ্ছে আকাশ। আকাশটা কি, আকাশ সম্পর্কে যদি তার ডিটেলস না দেওয়া যায় তাহলে সে মহাকাশ সম্পর্কে সে কিছুই বুঝতে পারবে না। তাই প্রয়োজনে আমাদেরকে এই বিভিন্ন ধরনের পদ্ধতিকে পরিবর্তন করতে হয় বা তাকে চেঞ্জ করতে হয় বা একটার সঙ্গে একটা পদ্ধতিকে সমন্বয় করে ক্লাস করতে হয়। সেটাও শিখন নকশার মতো একটা একটা চরম একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে প্রযুক্তির ব্যবহার। আমরা কি করছি বর্তমান যুগে শিখন নকশা বা পাঠদান কৌশলকে আরো উন্নত করার জন্য প্রযুক্তি ব্যবহার করছি। প্রযুক্তি বলতে প্রজেক্টর, ল্যাপটপ, কম্পিউটার বা আরো অডিও ভিজুয়াল, এই ধরনের বিভিন্ন ধরনের প্রযুক্তি শিখন নকশা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের প্রযুক্তিগত মডেল, বিভিন্ন প্রযুক্তিগত টিএলএম, যেগুলো শিখনকে আরো আহ আরো আকর্ষণীয় করে তুলছে এবং শিখনের যে মূল উদ্দেশ্য সেটাও বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে। তো শিখন নকশা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার একটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কারণ বর্তমান আমরা সবসময় শিক্ষা ব্যবস্থা পরিবর্তনশীল, শিক্ষার মাধ্যম পরিবর্তনশীল, শিক্ষা কৌশল পরিবর্তনশীল। বর্তমানে যে শিখন কৌশল বা শিখন শিখন মাধ্যম বর্তমান রয়েছে তা 10 বছর পর পরিবর্তন বাধ্যতামূলক। কারণ তখন মানুষ আরো উন্নত হবে, তখন শিক্ষার্থীদের চাহিদা উন্নত হবে, শিক্ষার্থীদের বিষয়বস্তু বোঝার যে ক্ষমতার
সেটা উন্নত হবে। অতএব আমাদেরকে সেই অনুযায়ী আমাদেরকে পাঠদান করতে হবে। গতানুগতিক বা একঘেয়েমি পাঠদান এখানে করলে শিক্ষার্থীরা আহ তারা ঠিক মতো শুনবে না বা তারা শোনার মানসিকতা থাকবে না। নেক্সট হচ্ছে মূল্যায়ন এবং প্রতিক্রিয়ার ভিত্তিতে উন্নয়ন। অর্থাৎ শিক্ষণ শিখনের মূল বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীর মূল্যায়ন করা, যেটা আমরা উদ্দেশ্য ক্ষেত্রেও যেটা আলোচনা করলাম। যদি আমরা সঠিকভাবে শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারি এবং তাদের কাছে যে প্রতিক্রিয়া, সেগুলো প্রতিক্রিয়া যদি আমরা সংগ্রহ করি, তবেই তার ভিত্তিতে শুধু শিক্ষক নিজেকে উন্নয়ন করতে পারবে বা উন্নত করতে পারবে এবং তার পাঠদানের কৌশলকে উন্নত করতে পারবে এবং সর্বোপরি শিক্ষার শিক্ষার যে উদ্দেশ্য বা শিক্ষার যে আম গুরুত্ব বা তাৎপর্য, সেটাকেও তিনি উন্নত করতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক, সে সম্পর্কে উন্নত করতে গেলে তার প্রধান মাধ্যমই হচ্ছে তাকে শিক্ষার্থীর মূল্যায়ন করতে হবে এবং শিক্ষার্থীর মূল্যায়নের সঙ্গে সঙ্গে শিক্ষকেরও একটা মূল্যায়ন হয়ে যায়। কেননা একজন শিক্ষক কত সুন্দর করে সে বিষয়বস্তু পাঠদান করছে, কি কি বিষয়বস্তু উপস্থাপন করছে বা আদৌ সে শিক্ষার্থীরা শুনতে পাচ্ছে কিনা, সেগুলো একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অতএব শিখন নকশার যে পাঁচটা যে বৈশিষ্ট্য, সেই পাঁচটা বৈশিষ্ট্য একবার দেখে নিচ্ছি। একটা হচ্ছে কাঠামোবদ্ধ ও পরিকল্পিত ব্যবহার। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নকশা, বহুমাত্রিক শিক্ষণ পদ্ধতির সমন্বয়, প্রযুক্তির ব্যবহার, মূল্যায়ন ও প্রতিক্রিয়ার ভিত্তিতে উন্নয়ন। আজকে আলোচনা পর্যন্ত। আরো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী শিখন সম্পর্কে যে আলোচনাগুলো আছে সে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। সকল খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে অনেক ধন্যবাদ। যারা এখনো দাস কোচিং চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবং যদি আমাদের আলোচনাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।